আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অনার্স দ্বিতীয় বর্ষ ইসলাম ইতিহাস সংস্কৃতি বিভাগের সেকেন্ড পেপার, যেটা 22-1603 কোডের ভারতীয় মুসলমানদের ইতিহাস 1526 থেকে 1858 এর দশম লেকচার বা শেষ লেকচার শুরু করতে যাচ্ছি। আজকের লেকচারের বিষয়বস্তু চিরস্থায়ী বন্দোবস্ত, ব্রিটিশ শিক্ষানীতি, সিপাহী বিদ্রোহ এবং মুঘল সমাজ সম্পর্কে। আমরা এই চারটি টপিকসের উপর আলোচনা করব এবং এই আলোচনার মাধ্যমে এই কোর্সের ইতি টানব। তোমরা এর পূর্বের লেকচারগুলোয় ব্রিটিশ কি বলা যায় জানতে পেরেছো মুঘল শাসনের প্রথম দিক, তারপরের পতন সমূহ, এবং কি বলা যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্থান, বিস্তার এবং নানান দিকগুলো জানতে পেরেছো। তো আজকের লেকচারে আমি ওয়ালি আহমেদ, সহকারী অধ্যাপক, পটুয়াখালী সরকারি কলেজ, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। তো চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে এটা বন্দোবস্ত করা হয় বা এটাকে প্রণয়ন করা হয় বা এটাকে প্রয়োগ করা হয়। লর্ড কর্নওয়ালিস সেটা প্রবর্তন করেন। এটি আসলে কি? এটি ভূমি ব্যবস্থার একটি নতুন ভূমি ব্যবস্থা। তোমরা জানো যে মধ্যযুগের রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি ছিল ভূমি ব্যবস্থা বা ভূমি রাজস্ব। ভূমি রাজস্বই ছিল রাষ্ট্রের আয়ের প্রধান উৎস, এবং সুতরাং ভূমি বন্দোবস্ত যারা ভালোভাবে করতে পেরেছেন, যে সরকার, যে সম্রাট বা যে প্রশাসন ভূমি বন্দোবস্ত যথাযথভাবে করতে পেরেছেন তারা তত টেকসই হয়েছেন, তারা তত কৃতিত্ব অর্জন করেছেন, তারা তত সফলতার মুখ দেখেছেন। তো অন্যান্য স্থান মতো ভারতেও এর ব্যতিক্রম নয়। ভারতের অর্থনীতি ও ভূমি রাজস্বের উপর নির্ভরশীল ছিল। এটা মোগল আমল থেকে প্রচলিত ছিল বা তার পূর্বেও ছিল। মোগলরা ভূমি রাজস্ব কিভাবে পরিচালনা করেছেন, তাদের ভূমি রাজস্ব ব্যবস্থা কি ছিল বা ভূমি রাজস্ব নীতি কি ছিল, এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে তাদের ভূমি রাজস্ব নীতি কি ছিল, এই দুইটার একটু তুলনামূলক আলোচনা সংক্ষেপে আমাদের করতে হবে। তো চিরস্থায়ী বন্দোবস্তটা আমরা আবারও বলে রাখছি, এটি একটি ভূমি ব্যবস্থা। এটি এটি ইংরেজ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্ভাবিত একটি নতুন ভূমি ব্যবস্থা, যে ভূমি ব্যবস্থাটি পূর্বে ছিল না। তো এটি একটি ব্রিটিশ শাসনের তাৎপর্যপূর্ণ অধ্যায়, এখানে লেখা আছে, স্লাইডে দেখতে পাচ্ছ, এবং এটা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, এবং 1793 খ্রিস্টাব্দে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। তো এখানে নামের সাথে কাজের কিছুটা মিল আছে। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে বোঝাচ্ছে যে ভূমি বন্দোবস্ত এটা স্থায়ীভাবে দিয়ে দেওয়া, এটা স্থায়ীভাবে ভূমি বন্দোবস্ত করা, পূর্বে স্থায়ীভাবে ছিল না। তো মোগল আমলে বা মোগল সম্রাটদের সময়কালে ভূমি বন্দোবস্ত ছিল একটু ভিন্ন রকমের। ইংরেজরা এসে এটাকে পরিবর্তন করে। তোমরা জানো যে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পরপরই শুরু হয়, ইংরেজরা দেওয়ানি লাভ করেন। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করেন। দেওয়ানি লাভের পরে তারা কি বলা যায় পাঠশালা ভূমি বন্দোবস্ত করেন, একশালা ভূমি বন্দোবস্ত করেন, এবং এরপরে একটি দুর্ভিক্ষ হয়, মহা দুর্ভিক্ষ। এই ভূমি বন্দোবস্তের ফলে কৃষক সমাজ কৃষিকাজ ছেড়ে দেয়। একটি দুর্ভিক্ষ, একটি খরার সাক্ষাৎ হয় বা খরার সম্মুখীন হন। এর ফলশ্রুতিতে কি বলা যায় মহা দুর্ভিক্ষ 1770 খ্রিস্টাব্দে একটি মহা দুর্ভিক্ষ, বা যেটাকে 76-এর মনান্তর বলে। তো এই ভূমি বন্দোবস্ত কারণেই মানে অনেক বিশ্লেষক বা ঐতিহাসিক বা অনেক পাঠক যৌক্তিক কারণেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তার রাজস্ব নীতি বা ভূমি নীতির দোষারোপ করেন, এবং এই দোষারোপের ফলশ্রুতিতেই এরকমের একটি মহা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যেখানে প্রায় দেশের জনগণ কোনো কোনো বর্ণনায় আছে 1/3, কোনো কোনো বর্ণনায় কোনো কোনো গবেষক বলেন যে প্রায় অর্ধেক লোক মারা যায়। তো সেটা মর্মান্তিক এবং অসম্ভব, যে দৃশ্য দেখা গেছে সেটা অসম্ভব। তো এরপরও লর্ড কর্নওয়ালিসের কথা আমরা বলতেছি। লর্ড কর্নওয়ালিস ওয়ারেন হেস্টিংস নামক একজন ব্রিটিশ ব্রিটিশ শাসক ছিলেন। তিনি এরপরে একশালা বন্দোবস্ত করেন। একশালা বন্দোবস্ত তিনি 1785 খ্রিস্টাব্দে চলে যান। 1786 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসকে ব্রিটিশ সরকার ভারতের লর্ড হিসাবে নিয়োগ দেয়, এবং এই লর্ড হিসাবে নিয়োগ দেওয়ার ফলশ্রুতিতে তিনি একটি নতুন ভূমি ব্যবস্থার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, এবং চেষ্টা করতে থাকেন, এবং চেষ্টা করতে থেকে একটি 10 সালা বন্দোবস্ত 1790 সালের দিকে তিনি
এই বন্দোবস্ত তিনি প্রবর্তন করেন এবং ঘোষণা দেন যে 10 সালা বন্দোবস্তটি যদি ব্রিটিশ সরকার বা ব্রিটিশ পার্লামেন্ট যদি অনুমোদন দেয় তাহলে এটা চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত করবে। তো নামের সাথে কাজের মিলে কথাটা আমরা বলছি যে ভূমি স্থায়ীভাবে বন্দোবস্ত দিয়ে দেওয়া। তো একটু তুলনামূলক যদি পার্থক্য করে তাহলে আমরা আলোচনা করব যে মুঘল আমলে কিরূপ ভূমি বন্দোবস্ত ছিল এবং ইংরেজ আমলে সেটা বা চিরস্থায়ী বন্দোবস্ত সেটা কি রূপ ধারণ করছে। মুঘল আমলে জমির মালিক ছিলেন সরকার, জমিদার যিনি সরকারের স্থানীয় প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হতেন, কিন্তু তিনি জমির মালিক ছিলেন না। এবং জমিদারি তিনি ছিলেন সরকারের বা মুঘল সম্রাটদের স্থানীয় প্রতিনিধি। তিনি ট্যাক্স কালেক্ট করতেন, তিনি সরকারের বেঁধে দেওয়া রাজস্ব এটাকে কালেক্ট করতেন এবং কালেক্ট করে 10 ভাগের 1 ভাগ নিজের জন্য রাখতেন এবং 9 ভাগ কেন্দ্রে পাঠাতেন। এইটা ছিল জমিদারদের দায়িত্ব। ট্যাক্স নির্ধারণ করে দিতেন সরকার এবং জমিও স্থায়ীভাবেই কি বলা যায়, জমিও স্থায়ীভাবে রায়ত বা কৃষক সম্প্রদায় এটা পেয়ে যেত এবং তারা এটা ভোগ করত। জমিদারের এখানে জমি পরিবর্তন বা জমিদারের স্বেচ্ছায় কিছু করার সুযোগ ছিল না। তো ব্রিটিশ আমলে এটা এসে পরিবর্তন হয়। ব্রিটিশরা প্রথমেই তারা ভূমি ব্যবস্থাকে ইজারাদারির আওতায় নিয়ে আসেন। ইজারাদারির আওতায় বলতে এখানে বোঝানো হচ্ছে যে জমিদারদেরকে তারা আহ্বান করেন, জমিদাররা যেন একটি ইজারা ডাকে যে বাৎসরিক তারা কত টাকা সরকারকে দিবে এবং এই ইজারাদারি ডাকের ভিতর দিয়ে যারা সর্বোচ্চ ইজারা ডাকতেন তাদেরকে ভূমি বন্দোবস্ত দিতেন বা তাদেরকে জমিদারি প্রদান করতেন। এই জমিদারি এভাবে প্রদান করার ফলশ্রুতিতে জমিদাররা তারা জমিদারি লাভের জন্য ইজারা বেশি ডাকতেন এবং একটি প্রতিযোগিতা সৃষ্টি হতো এবং প্রতিযোগিতায় এই জমির মূল্য বা ইজারা অনেক বেড়ে যেত এবং বেড়ে যাওয়ার ফলশ্রুতিতে তারা তো আসলে এই টাকাটা নিজেরা দিতেন না, এটা তারা নিজেরা আবার নির্ধারণ করতেন কৃষকের কাছ থেকে কত অংশ নেবেন। মুঘল আমলে এটা সম্ভব ছিল না যে নিজেরা নির্ধারণ করবেন এবং নিজেরাই নির্ধারণ করে তাদের কাছ থেকে আদায় করে নেবেন, বরং এখানে সম্রাট বা মুঘল সরকারের বেঁধে দেওয়া হারটাই তারা মেনে নিতেন এবং ওই হারেই তারা আদায় করতে বাধ্য হতেন। যেহেতু জমিদাররা নিজেরা ইজারাদারির মাধ্যমে জমিদারি লাভ করছেন, তারা বেশি ডাকছেন, জমির ইজারা বেশি ডাকছেন বা জমিদারির ইজারা বেশি ডাকছেন, ফলশ্রুতিতে তারা নিজেরা স্বাধীনভাবে, এখানে স্বাধীনতাও ছিল তাদের, স্বাধীনভাবে কৃষকদের কাছ থেকে রাজস্ব নির্ধারণ করতেন। এর ফলশ্রুতিতে একটি ব্যাপক পরিবর্তন হয়ে যায়। তারা কৃষকদের কাছ থেকে বেশি ধার্য করেন। কৃষক ভূমির উৎপাদন ক্ষমতা উৎপাদনে তারা অনীহা করে বসে এবং তারা কি বলা যায় আগ্রহ হারিয়ে ফেলে এবং অনেকে জমি চাষাবাদ ছেড়ে দেয়। ফলশ্রুতিতে অর্থনীতিতে একটি বিরাট বিপর্যয় তৈরি হয় এবং এই বিপর্যয়টাই ছিল যে 1770 খ্রিস্টাব্দের যে মহা দুর্ভিক্ষের মূল কারণ। তো যাই হোক, চিরস্থায়ী বন্দোবস্ত এখানে স্থায়ীভাবে একটু পার্থক্য হলো, এখানে স্থায়ীভাবে আগে যেমন 5 বছর মেয়াদী ইজারা দিয়েছিলেন, 1 বছর মেয়াদী ইজারা দিয়েছিলেন, এগুলো সবগুলোই যেমন ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্ত ছিল স্থায়ীভাবে ইজারা দিয়ে দেওয়া। তো স্থায়ীভাবে ইজারা দিয়ে দেওয়ার ফলশ্রুতিতে স্থায়ীভাবে আমরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইজারাদারির মাধ্যমে জমিদার নিয়োগ দিত, জমিদারকে স্থায়ীভাবে জমির মালিকানা প্রদান করতেন। এর পূর্বে মুঘল আমলে কি বলা যায় জমিদার স্থায়ীভাবে জমির মালিক হতেন না। তো জমিদারের আরো একটি কাজ ছিল, তারা নিজের দান বিক্রয় হস্তান্তরের অধিকার থাকতো, এটা ব্যাপারে সে স্বাধীন ছিল এবং স্বাধীনভাবে খাজনা নির্ধারণের সুযোগ ছিল, কিন্তু এটা এর পূর্বে ছিল না। তো চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য ছিল যে সরকার বা কি বলা যায় কোম্পানি সে যেন রাষ্ট্রের আয় সম্পর্কে একটি নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা পেয়ে যায় এবং সরকার অনুগত জমিদার শ্রেণী বা একটা গোষ্ঠী তৈরি হয় যাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সহায়তা করবে, তাদের আজ্ঞাবহ থাকবে এবং তাদের স্বার্থ রক্ষায় এদেশে কাজ করবে। তো আমরা চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য দেখতেছি নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা লাভ এবং সরকার অনুগত একটি জমিদার শ্রেণী বা মধ্যস্বত্ব শ্রেণী বা একটি শক্তিশালী গোষ্ঠী তৈরি করা। তো এটা ছিল চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য। তো ওই চিরস্থায়ী বন্দোবস্তের ফলশ্রুতিতে সরকার লাভের মধ্যে এইটাই হয়, সরকার একটি আয় সম্পর্কে নিশ্চিত হয় এবং এটা জেনে যায়, কিন্তু এটা জেনে যায় পূর্বেই। কিন্তু এর পূর্বে এটা সম্ভব ছিল না যে কিভাবে কত আয় হবে। তো এখানে সরকারের আয় নির্দিষ্ট হয়ে গেলেও জমিদারদের জন্য অসুবিধা তৈরি হয়, বড় অসুবিধা তৈরি হয় কৃষক বা রায়ত সমাজের জন্য।
এই কৃষক বা রায়ত সমাজের জন্য এই ডাকা ইজারাদারি বা অতিরিক্ত অর্থ তাদের কাছ থেকে আদায় করা হতো। ফলশ্রুতিতে তারা উৎসাহ হারিয়ে ফেলতো, কৃষিকাজ ছেড়ে দিত, তারা নানান মিথ্যা দুর্নীতির আশ্রয় নিত এবং জমিদারদের সাথে তাদের একটি মন কষাকষি, একটি বেদনাদায়ক পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হতো। তো চিরস্থায়ী বন্দোবস্ত যদিও করেছে, এই যে চিরস্থায়ী বন্দোবস্তটা আর বন্দোবস্ত করার কারণে এটা একটা সমস্যা এটাও ছিল যে সঠিকভাবে জমিদার বা জমিদারির আয়কে জানা সম্ভব ছিল না পূর্বে। এটা সরকার পক্ষে বা কোম্পানির পক্ষে জানা সম্ভব ছিল না, এবং এটা জানার জন্য যে শক্তিশালী কোনো পদক্ষেপ নেওয়া হবে সে পদক্ষেপও নেওয়া হয়নি। যে কোনো একটা কাজকে যেমন জরিপের মাধ্যমে বা একটি হিসাব নিকাশ, দীর্ঘস্থায়ী হিসাব নিকাশের মাধ্যমে নির্ধারণ করতে হয়, কিন্তু এটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেনি। তারা জরিপ ব্যতীত রাজস্ব নির্ধারণ করেছিলেন। জরিপ ব্যতীত রাজস্ব নির্ধারণ করেছিলেন এবং ইজারাদাররাও জরিপ ব্যতীত রাজস্ব রেখেছিলেন। এবং আবার ওই আলটিমেটলি এই কথাটাই বলতে হয় যে এই চাপটা পড়েছিল কৃষক বা রায়ত সমাজের উপরে, এবং তারা কৃষিকাজ ছেড়ে দেয়, রাষ্ট্রের অর্থনীতিতে ধস নামে এবং অভাব অভিযোগ তৈরি হয়, নানান রকমের অপরাধ প্রবণতা তৈরি হয়, নানান রকমের দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়। আর ইজারা এখানে কথা একই যে ইজারার হারটা যথাযথ ছিল না এবং নতুন জমিদার শ্রেণীর উদ্ভব করছে এবং পুরাতন জমিদারির বিলুপ্তি ঘটছে। তো আমরা দেখতে পাই এখানে সরকার আরেকটি নীতি করছিল, সেটা হলো সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইন সম্পর্কে তোমরা শুনেছো বা জানো। এটি এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরোপিত বা কি বলা যায় প্রণীত একটি আইন, যে আইনে জমিদার যদি নির্দিষ্ট দিনে খাজনা দিতে ব্যর্থ হয়, তার সূর্যাস্তের পরে তার জমিদারকে নিলামে ডাকা হয় অথবা বিলুপ্ত করা হয়। তো আমরা এখানে দেখতেছি বাংলায় তখন সমগ্র বাংলায় ছয়টি বৃহৎ জমিদারি ছিল। একটি বর্ধমানের জমিদারি, একটি নাটোরের জমিদারি, একটি নদিয়ার জমিদারি, একটি বিষ্ণুপুরের জমিদারি, এরকম আরো জমিদারি ছিল। এই জমিদারি 6টি জমিদারি সমগ্র বাংলার যে রাজস্ব দিত, সেই রাজস্বের অর্ধেক তারা প্রদান করত। আমরা দেখি যে কি বলা যায় চিরস্থায়ী বন্দোবস্ত সৃষ্টির মাত্র 7 বছরের মধ্যেই 6টি জমিদারি 5টি জমিদারি বিলুপ্ত হয়ে যায়। তো এখানে অতিরিক্ত রাজস্ব নির্ধারণ করা হয়েছিল, অতিরিক্ত ইজারা ডাকা হয়েছিল, কৃষি সমাজের চরম অবনতি হয়েছিল। এটা বলেছি আমরা, কৃষক বা কৃষি সমাজের অবনতি অনেক বেশি হয়েছিল। সূর্যাস্ত আইনে পুরাতন জমিদারি অনেক বিলুপ্ত হয়েছিল, নতুন মধ্যস্বত্বভোগীর সৃষ্টি হয়েছিল, নতুন জমিদার তৈরি হয়েছিল। বিশেষ করে কোম্পানির ইজারাদার, কোম্পানির যারা নায়েব গোমস্তা ছিলেন, যারা বানিয়া ছিলেন, তারা অনেক ইজারাদারি লাভ করে, নতুন মধ্যস্বত্বভোগী তৈরি হয় বা নতুন এক ধরনের ফটকাবাজ জমিদার তৈরি হয়। তারাও অতিরিক্ত ইজারা দিয়ে জমিদারি লাভ করে। এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতির কারণেই পুরাতন জমিদার অনেক বিলুপ্ত হয়ে যায় এবং সমাজে একটি বিশৃঙ্খলা তৈরি হয়। তো যাই হোক, আমরা দেখতে পেলাম সূর্যাস্ত আইন কি। সূর্যাস্ত আইন ছিল যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই, একটি নির্দিষ্ট দিনের একটি শেষ দিনের সূর্যাস্তের মধ্যে জমিদারকে কি বলে যে রাজস্ব প্রদান করতে হতো। যদি জমিদার রাজস্ব প্রদান করতে না পারতেন, তার জমিদারি বিলুপ্ত হয়ে যেত। তো এটা আমরা দেখি যে ওই সময় মধ্যস্বত্বভোগী তৈরি হয়েছিল অনেকগুলো। তো বাংলার এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার সমাজ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন, কি বলা যায় ভারতীয় সমাজ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন চলে আসছিল। অনেক জমিদারি, অনেকে দেখা যায় বাণিজ্যিক গোষ্ঠী বা ব্যবসায়ীরা তারা জমিদারি লাভ করে তারা শহরে জীবনযাপন করেন এবং মধ্যস্বত্বভোগী দান করেন এবং তারা মধ্যস্বত্বের বিনিময়ে ট্যাক্স কালেক্ট করতেন বা রাজস্ব কালেক্ট করতেন এ ধরনের। এবং অনেক সময় মধ্যস্বত্বভোগী কয়েকটি শ্রেণী বা কয়েকটি দফায় তৈরি হয়ে যেত। এই ধরনের একটি নতুন পরিস্থিতির সৃষ্টি হয়, যার চাপ পড়ে কৃষক সমাজে বা উৎপাদন ব্যবস্থায়। এবং এই উৎপাদন ব্যবস্থায় চাপ পড়ার ফলশ্রুতিতে এদেশের যে শান্তিপূর্ণ বা ঐশ্বর্যশালী জীবন ছিল, সে জীবনের মধ্যে ব্যাপক ঘাটতি তৈরি হয়। দুর্ভিক্ষ, কি বলা যায় দুর্ভিক্ষ, তারপর অনাহার ইত্যাদি দেখা দেয়। তো আমরা এগুলো দেখলাম যে চিরস্থায়ী বন্দোবস্ত কি। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে বোঝা যাচ্ছে যে জমিকে স্থায়ীভাবে বন্দোবস্ত করে দেওয়া। তো এখানে আরো একটি জিনিস, জমিকে স্থায়ীভাবে বন্দোবস্ত করে দিয়েছিলেন সরকার। স্থায়ীভাবে বন্দোবস্ত করে দেওয়ার ফলশ্রুতিতে সরকারের পক্ষেও জমির মানে কিছুদিন পর 5 বছর বা 10 বছর পর জমির রাজস্ব বৃদ্ধির সুযোগ ছিল না। এক পর্যায়ে সরকার খরচ বেড়ে যায়, দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়, কিছু আবাদি জমি আবার জনসংখ্যা বৃদ্ধির ফলে তৈরিও হয় বা সৃষ্টিও হয়। যে জঙ্গলাকীর্ণ বা অনাবাদি জমিকে আবাদি জমিতে পরিণত করা হয়। এই অনাবাদি জমি বা আবাদি জমিগুলোকে
এই অনাবাদী জমিগুলোকে যখন আবাদী জমিতে পরিণত করা হয়, রাষ্ট্রের উৎপাদন কখনো কখনো বৃদ্ধিও পেয়েছে। তো এই বৃদ্ধিটা যদিও ইতিবাচক না, কিন্তু তারপরও সরকারের পক্ষে এখানে অতিরিক্ত রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। সরকারের খরচ বেড়ে গিয়েছিল, ফলশ্রুতিতে সরকারকে অন্যান্য স্থানে কি বলা যায়, অন্যান্য জায়গায় তাদেরকে বন্দোবস্ত, তাদেরকে ট্যাক্স বসাতে হয়েছে, বিশেষ করে শুল্ক বা অন্যান্য আয়ের দ্বারস্থ হতে হয়েছিল। তো এটাও ছিল চিরস্থায়ী বন্দোবস্তের একটি নেতিবাচক ফল। তো যাই হোক, চিরস্থায়ী বন্দোবস্ত আমরা যে দেখতে পেলাম যে চিরস্থায়ী বন্দোবস্ত স্থায়ীভাবে জমিদারকে জমির মালিক বানিয়ে দেওয়া হয়েছিল, এবং এই চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারের আরেকটি দায়িত্ব থেকে জমিদারকে মুক্ত করে দেওয়া হয়েছিল। পূর্বে জমিদাররা যেমন ভূমি রাজস্ব আদায় করতেন, তেমনি তাদের একটি কাছারি ছিল। সেই কাছারিতে তারা প্রশাসনিক ব্যবস্থাটাও দেখতেন, বিচার, পুলিশি এবং শুল্ক ইত্যাদি আদায় করতেন। এই দায়িত্ব থেকে চিরস্থায়ী বন্দোবস্তের ব্যবস্থায় এই দায়িত্ব থেকে বিচার, পুলিশি এবং শুল্ক সহ অন্যান্য দায়িত্ব থেকে জমিদারকে মুক্ত করে দেওয়া হয়েছিল। তাহলে আমরা চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে জানলাম। এরপরে আমরা দেখতে পাই ব্রিটিশ শিক্ষানীতি। ব্রিটিশ শিক্ষানীতি কি ছিল? তো ইউরোপে আমরা জানি যে ইউরোপের রাজনৈতিক প্রাধান্যের ফলশ্রুতিতেই তারা ভারতবর্ষে আসেন, এবং এই ভারতবর্ষে আধুনিক পাশ্চাত্য শিক্ষা বিস্তার হয়, মুক্ত চিন্তার, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের বিকাশ লাভ হয়, চিরাচরিত মূল্যবোধ সংস্কৃতির আমূল পরিবর্তন ঘটে। এটা আমরা দেখতে পাই। এবং কেন এটা তৈরি হয়, কেন আমরা ব্রিটিশ শিক্ষানীতি বা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থাকে আমরা গ্রহণ করেছি, ব্রিটিশ সমাজ সংস্কৃতির দ্বারস্থ হয়েছি, এটা ছিল রাজনৈতিক প্রাধান্যের ফলশ্রুতি। এবং অন্যদিকে এটি ছিল আধুনিক যুগোপযোগী এবং মানুষের সমস্যা সমাধানের ক্ষেত্রে এটি অগ্রগামী ছিল। ফলশ্রুতিতে আধুনিক পাশ্চাত্য শিক্ষা বিস্তার লাভ করে ভারতে, এবং ভারতের প্রাচীন সমাজ ব্যবস্থা বা প্রাচীন সংস্কৃতি থেকে ভারত মুক্ত হয়ে মুক্ত চিন্তা, জাতীয়তাবাদ, গণতন্ত্রের বিকাশ লাভ হয়, চিরাচরিত মূল্যবোধ সংস্কৃতি, ভারতের যে চিরাচরিত মূল্যবোধ, চিরাচরিত বিশ্বাস, চিরাচরিত ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষা ইত্যাদির আমূল পরিবর্তন ঘটে। এটা ছিল মানে ইউরোপের রাজনৈতিক প্রাধান্যের ফলশ্রুতি। তো ভারতে পূর্বেও একটি শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল। সে শিক্ষা ব্যবস্থাটি ছিল একবারই হাতে কলমে, এবং সেটা ছিল ব্যক্তিকেন্দ্রিক, এবং সেটা ছিল এক ধরনের সরল, মানবিক এবং ধর্মভিত্তিক। এবং মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার যে কেন্দ্র ছিল, সেটা ছিল মক্তব ও মাদ্রাসা ভিত্তিক। মক্তব ছিল প্রাথমিক শিক্ষা, সেখানে পবিত্র কোরআন এবং ধর্ম পাঠ করা শিক্ষা দেওয়া হতো। সেখানে ইসলামের প্রাথমিক বিষয়াদি শিক্ষা, ধর্মের প্রাথমিক বিষয়াদি শিক্ষা দেওয়া হতো, এবং এবং কি বলা যায়, নামাজ ইত্যাদি ইবাদত সম্পর্কে প্রাথমিক বিষয় শিক্ষা। মাদ্রাসা সেটা ছিল একটা উচ্চ শিক্ষার কেন্দ্র মুসলমানদের, সেখানে তফসির, পবিত্র হাদিস, ফিকা ইত্যাদি পাঠদান করা হতো। হিন্দুদের শিক্ষা ব্যবস্থা ছিল টোল চতুষ্পাঠী ভিত্তিক। টোল, সেখানে প্রাথমিক শিক্ষা দেওয়া হতো, সেখানে সংস্কৃতি এবং ধর্মের বিষয়াদি প্রাথমিকভাবে শিক্ষা। চতুষ্পাঠী ছিল উচ্চতর শিক্ষার কেন্দ্র। তো নদিয়া ছিল ভারতের হিন্দুদের একটি উচ্চতর শিক্ষার একটি কেন্দ্র। এই জন্য ভারতে পূর্বে প্রচলিত শিক্ষা ব্যবস্থাটা ছিল এরকমই, মানবিক ধর্মভিত্তিক, এবং মুসলমানদের ছিল মক্তব মাদ্রাসা ভিত্তিক, হিন্দুদের ছিল টোল ও চতুষ্পাঠী ভিত্তিক। এগুলো ব্যক্তি কেন্দ্রিক ভাবে বা আঞ্চলিক ভাবে এগুলো প্রতিষ্ঠিত হতো। এগুলো বিদ্যান এবং কি বলা যায়, মানবতাবাদী লোকদের পৃষ্ঠপোষকতা এগুলো চলতো। তো প্রচলিত শিক্ষাটা এরকমের ছিল। তো সেটার কোন নির্দিষ্ট সিলেবাস ও পাঠ্যসূচি ছিল না। বর্তমান কালে যেরকম নির্দিষ্ট সিলেবাস থাকে, পাঠ্যসূচি ছিল সেরকমের সিলেবাস ছিল না, এবং আধুনিক আশা আকাঙ্ক্ষা পূরণের উপযোগীও ছিল না। ফলশ্রুতিতে তো আমরা এখানে দেখতে পাই কি রকমের ছিল। সেখানে কৃষক একটি শিক্ষা কেন্দ্রে বসতেন, সেখানে আকাঙ্ক্ষিত শিক্ষার্থীরা যেতেন, এবং শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে তাকে পাঠদানের ব্যবস্থা করা হতো, এবং পাঠ আয়ত্তের জন্য তাকে সময় দেওয়া হতো। সে পাঠ আয়ত্ত করতে আবার শিক্ষার্থী এসে তার ওস্তাদ বা শিক্ষকের কাছে সে পাঠ শোনাতেন। তো এখানে একটা জিনিস দেখা যায় যে কোনো পরীক্ষা পদ্ধতি সেখানে ছিল না। সেখানে আদব কায়দা, সেখানে জীবন আচরণ ইত্যাদি সম্পর্কে শিক্ষা দেওয়া হতো, জীবন দর্শনের শিক্ষা দেওয়া হতো, এগুলো ছিল, তবে পরীক্ষা পদ্ধতি ছিল না। তবে ভারতে আরেকটি শিক্ষা ব্যবস্থা, সেখানে হস্তলিপি শিক্ষারও একটি সুযোগ ছিল, এবং হস্তলিপি লিপি উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো। এর কারণ ছিল এটাই যে তখন মুদ্রণ যন্ত্র না থাকার কারণে হস্তলিপির মাধ্যমে কি বলা যায়, লেখার কাজ সম্পাদন হতো, বা বই বা অন্যান্য লেখাকে
স্থায়ীভাবে রাখা হতো, যে কারণে হস্তলিপির উন্নয়ন ঘটেছিল। তো যাই হোক, তা যেভাবেই হোক, ভারতের সে প্রচলিত শিক্ষাটা ছিল আধুনিক ছিল না, আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে সম্পৃক্ত ছিল না, আধুনিক উন্নয়নের সাথে এর সম্পৃক্ততা না থাকার ফলশ্রুতিতেই মানুষ আধুনিক উন্নয়নের জন্যই তারা ইউরোপীয় শিক্ষা ব্যবস্থার দ্বার প্রান্তে দ্বারস্থ হয়। তো কোম্পানি আমলে ব্যক্তি উদ্যোগে প্রথম দিকে শিক্ষা চলতেছিল। ওয়ারেন হেস্টিংস যদিও 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেও, যদিও তিনি একজন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন বা লর্ড ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ব্যক্তি উদ্যোগী এই এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন। এই কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনে কাজ ছিল ভারতীয় বিচার ব্যবস্থায় মুসলিমদেরকে নিয়োগ দেওয়া, এবং কলকাতা মাদ্রাসায় সেখানে মুসলিম আইন এবং ফিকহ শাস্ত্র পড়ানো হতো। এবং 1791 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। এই সংস্কৃত কলেজে হিন্দু 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 ধর্মের বিভিন্ন বিষয়াদি পাঠদান করা হতো। 1764 খ্রিস্টাব্দে স্যার ডানকান এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত করেন, এবং 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ সৃষ্টি হয়। তো এইগুলা ফোর্ট উইলিয়াম কলেজ সৃষ্টির কারণ ছিল যে কি বলা যায়, ব্রিটিশ কর্মচারীদের বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থদের, তাদের দেশীয় অধীনস্থদের ভারতীয় ভাষা সংস্কৃতি শিক্ষা করা, যাতে ট্যাক্স কালেক্ট এবং প্রশাসন চালানোর মতো যোগ্যতা অর্জন করতে পারে। তো আধুনিক শিক্ষায় ওই সময় মুসলিম দৃষ্টিভঙ্গি ছিল একটু অন্য রকমের। মুসলমানরা ভাবতো এটা একটি ধর্মবিরোধী ব্যবস্থা, এর দ্বারা ধর্ম থেকে দূরে সরে যাবে, এর দ্বারা ধর্ম বিচ্যুতির সম্ভাবনাও তৈরি হয়, ধর্ম শিক্ষা ব্যাহত হওয়ার ভয় তাদের মধ্যে তৈরি হয়। কিছু যৌক্তিক কারণও ছিল। মিশনারিরা এই সময় শিক্ষা ব্যবস্থায় অগ্রণী ভূমিকা রাখে। বিভিন্ন খ্রিস্টান মিশনারিরা ভারতীয়দেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করতেছিলেন। এই কারণেই মুসলিম সমাজ নিজেদের ধর্ম থেকে বিচ্যুতি হওয়ার ভয় এবং ধর্মান্তরিত হওয়ার একটি আশঙ্কা থেকেই এই শিক্ষা থেকে দূরে থাকে। তো যাই হোক, কোম্পানির উদ্যোগে 1835 সালে শিক্ষা বিস্তারের পদক্ষেপ নেওয়া হয় এবং ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান শিক্ষার নীতি ঘোষণা করা হয়। এই 1835 সালের একটি কমিটি করা হয়। এই কমিটির মাধ্যমে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান শিক্ষার নীতি ঘোষণা করা হয় এবং শিক্ষার জন্য সরকারিভাবে অর্থ ব্যয়ের জন্য সিদ্ধান্ত হয়। একটি এডুকেশন কাউন্সিল গঠন করা হয় এবং বড় বড় শহরগুলোতে সরকারি স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়। এই শুরু হয় কোম্পানির পৃষ্ঠপোষকতায় শিক্ষা বিস্তারের একটি ধারা। তো এর পূর্বের যে শিক্ষার যে পদক্ষেপগুলো ছিল, এগুলো ছিল ব্যক্তি পর্যায়ে এবং মিশনারি পর্যায়ে এবং মানবতাবাদী ব্যক্তিত্বদের প্রচেষ্টায় এই প্রচেষ্টা ছিল। এই 1835 সালের পর থেকেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারি ভাবে শিক্ষা গ্রহণের বা শিক্ষা বিস্তারের উদ্যোগ গ্রহণ করেন। এজন্য অর্থ ব্যয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ওই সময় থেকে তারা বড় বড় শহরগুলোতে স্কুল কলেজ প্রতিষ্ঠার পদক্ষেপ নেন। তো যাই হোক, ইংরেজি শিক্ষার যে এই ধারাবাহিকতার ফলশ্রুতিতে ভারতে ইংরেজি শিক্ষার একটি নতুন সভ্যতার জন্ম হয়, বিশেষ করে ইউরোপীয় ভাবধারার সভ্যতা ভারতে তৈরি হয়। এ সময় ভারতীয় জনগোষ্ঠী বা বিশেষ করে কলকাতা ভিত্তিক বিভিন্ন জনগোষ্ঠী ইউরোপীয় শিক্ষার দিকে ঝুঁকে পড়ে। তারা চাকরি বা অন্যান্য সুযোগ সুবিধা লাভ করে, ফলশ্রুতিতে শিক্ষার দিকে তাদের মনোযোগ তৈরি হয়ে যায় এবং কুসংস্কার, তারা যুক্তিবাদী গণতান্ত্রিক চেতনার প্রসার ঘটে ভারতে নতুন শিক্ষা ব্যবস্থায় ভারতের প্রাচীন ধ্যান ধারণা থেকে ভারতের বৌদ্ধীয় জনগণ আস্তে আস্তে বের হয়ে আসে। কুসংস্কার ও মুন্ডকতার অভিশাপ থেকে তারা মুক্তি পায়। এ সময় ভারতীয় যে বিভিন্ন যে হিন্দু কলেজ আমরা বলেছিলাম, সংস্কৃত কলেজ, তারপরে কি বলা যায় কলকাতা আলিয়া মাদ্রাসা, তারপরে কি বলা যায় ফোর্ট উইলিয়াম কলেজ, এসব কলেজে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পদক্ষেপের পূর্বেই যে শিক্ষার ধারা তৈরি হয়, শিক্ষার ধারায় একটি ব্যাপক জনগোষ্ঠী ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে যায়। তো এইসব ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার ফলশ্রুতিতেই কুসংস্কার কুপমণ্ডকতা অভিশাপ থেকে মুক্তি পায় এবং ভারতে যুক্তিবাদী গণতান্ত্রিক চেতনার প্রসার ঘটে। তো আমরা এগুলা দেখতে পাচ্ছি। তো আমরা এরপরে যদি আসি সিপাহী বিদ্রোহ, এই টপিক্সটি, এটি একটি বহুল আলোচিত টপিক্স।
এটা সকলেরই শোনা বা জানা কথা। ভারতীয় এবং এই সিপাহী বিদ্রোহটা ছিল ভারতীয় জাতীয়তাবাদের গৌরবজনক অধ্যায়। এটি ছিল কোম্পানির বিরুদ্ধে পুঞ্জীভূত ভারতীয়দের পুঞ্জীভূত ক্ষোভ ও অসন্তোষের প্রকাশ, এবং এই অসন্তোষের প্রকাশই সিপাহী বিদ্রোহ শুরু হয়। এই সিপাহী বিদ্রোহকেই বলা হয় মহাবিদ্রোহ। তো সিপাহী বিদ্রোহের আমরা কয়েকটি কারণ দেখতে পাই। একটি রাজনৈতিক, যে একটা হলো কোম্পানি একে একে বিভিন্ন রাজ্য দখল করে, দেশীয় রাজা ও রাজন্যবর্গের উপর অত্যাচার করে, ভারতের বিভিন্ন অঞ্চল দখল করার ফলশ্রুতিতে কোম্পানির বিরুদ্ধে একটি রাজনৈতিক অসন্তোষ তৈরি হয়। এই অসন্তোষই সিপাহী বিদ্রোহের একটি অন্যতম কারণ। যদি 2 নম্বরে দেখি তাহলে সামাজিক অর্থনৈতিক কারণকে আমরা বলতে পারি। ভারতীয়দের প্রতি তারা বিদ্বেষ পোষণ করত, ঘৃণা করত, ভারতীয়দেরকে নিম্ন শ্রেণীর মনে করত। ফলশ্রুতি ভারতীয়দের সাথে ওই ধরনের একটি আচরণ করত, যেটা ভারতীয়দের মনে এক ধরনের ক্ষোভ তৈরি করে। তারা অতিরিক্ত রাজস্ব আদায় করে জনগণের বিদ্বেষ, জনগণের কি বলা যায় সাথে এক ধরনের শত্রুতা তৈরি করে। ভারতীয় জনগণের আর্থিক অবস্থার অবনতি ঘটে, এবং কৃষক সম্প্রদায়ের ব্যাপক 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 অবনমন ঘটে, এবং তারা এদেশ থেকে সম্পদ পাচার করে, এবং দেশীয় কৃষি শিল্পী, বিশেষ করে ব্রিটেনের যে শিল্প ব্যবস্থা, যে ইউরোপের তৎকালীন প্রযুক্তিভিত্তিক শিল্পের প্রসারের ফলে দেশীয় যে হস্তচালিত শিল্পগুলা একবারই সর্বশান্ত হয়ে যায়। এসব কারণেই তাদের দেশের জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এছাড়াও ধর্ম নৈতিকও একটি আছে। ভারতে খ্রিস্টান ধর্ম প্রচারের ফলশ্রুতিতেও প্রচারটাকে জনগণ মেনে নিতে পারেননি, এবং জনসাধারণকে ধর্মান্তরিত করার চেষ্টা করেন। ভারতে বিরাজমান থাকা সতীদাহ, বিধবা বিবাহ বিরোধী আইন ইত্যাদি 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 তৈরি করে জনগণের অনাস্থার শিকার হয়েছিলেন। তো যাই হোক, সারা সামরিক যেসব বাহিনী বা যেসব সৈন্যবাহিনী বা সামরিক বাহিনীর ভারতীয় সদস্যরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছিল। সামরিক বাহিনীর ভারতীয় সৈন্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়। তাদেরকে যথাযথ পদোন্নতি দেওয়া হতো না, তাদেরকে অল্প বেতন দেওয়া হতো। পক্ষান্তরে ব্রিটিশ সেনাবাহিনীকে অনেক বেশি বেতন দেওয়া হতো। তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হতো। ভারতীয়দেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না। তাদেরকে পদোন্নতির ক্ষেত্রেও তাদেরকে বঞ্চনার শিকার হতে হতো। তো এসব কারণেই ভারতীয় সৈন্যদের মধ্যে একটি ক্ষোভ তৈরি হয়, বা একটি বিদ্রোহাত্মক অবস্থা তৈরি হয়। তো বিদ্রোহের প্রত্যক্ষ একটি কারণ আছে, এগুলো ছিল দীর্ঘমেয়াদী কারণ। দীর্ঘমেয়াদী এসব কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতীয়দের একটি সামগ্রিক অনাস্থা তৈরি হয়। কিন্তু 1857 খ্রিস্টাব্দের যে সিপাহী বিদ্রোহ ছিল, এই সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল সেটা ছিল নতুন এনফিল্ড নামক একটি রাইফেল উদ্ভাবন করেন ব্রিটেন, এবং সেই রাইফেলটি ভারতের সিপাহীদের দেন, এবং কুচকাওয়াজে বা সেখানে কি বলা যায় ফিল্ড চর্চার সময় এই এনফিল্ড রাইফেলের যে কার্তুজ ছিল, এই কার্তুজটি দাঁত দিয়ে কেটে এর কার্তুজকে রাইফেলের ভিতরে পুড়তে হইতো। তো এই কার্তুজকে রাইফেলের ভিতরে পুড়তে হতে হলে তাকে তার কার্তুজকে দাঁত দিয়ে কাটতে হতো, এবং এই কার্তুজে গরু এবং শূকরের চর্বি মিশ্রিত ছিল। ফলশ্রুতিতে হিন্দু এবং মুসলমান উভয়ের জন্যই এটি বিক্ষোভের কারণ হয়ে ওঠে, এবং এই বিক্ষোভের কারণে বারুদ বলা যায় বারুদ স্তূপে, এই যে গরু ও শূকরের চর্বি মিশ্রিত কার্তুজ বারুদ স্তূপে অগ্নি স্ফুলিঙ্গের কাজ করে। জনগণের এই যে ক্ষোভ বা কি বলা যায় ক্ষোভ বা বিরোধিতা, এই বিরোধিতাকে এই বিরোধিতা এই কার্তুজ, এই চর্বি মিশ্রিত কার্তুজ কি বলা যায় এই চর্বি মিশ্রিত কার্তুজ অগ্নি স্ফুলিঙ্গের কাজ করে। 1857 সালের 29 মার্চ ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডেনের নামক একজন সিপাহী সর্বপ্রথম বিদ্রোহ করে, এবং তার সাথে সাথে অন্যান্য করে বিদ্রোহ বারাকপুর হতে মিরাট, এবং মিরাট হতে দিল্লিতে বিস্তার লাভ করে। ক্রমে বাংলা, বিহার, দাক্ষিণাত্য, মহাভারত ও রাজপুতানার সর্বত্র বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। বিদ্রোহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্তানের সম্রাট ঘোষণা করেন, এবং তারা বিদ্রোহ চালিয়ে যান। ব্রিটিশ সেনাপতিকে তারা হত্যা করেন। এছাড়াও দিল্লি, মিরাট, বিভিন্ন অঞ্চল তারা দখল করে নেন, এবং বেশ কয়েক মাস যাবত তারা এরকমের বিদ্রোহ চালিয়ে যান।
তো অবশেষে কিন্তু এই বিদ্রোহ চালানোর পরেও পরেও দূরদর্শী পরিকল্পনার অভাব, একক নেতৃত্ব, কেন্দ্রীয় সংগঠনের অভাব, এর কারণে এই বিদ্রোহ ব্যর্থতায় পর্যবেসিত হয়। সফলতার মুখ কাছাকাছি পৌঁছে যাওয়া এই বিদ্রোহটি একক নেতৃত্ব এবং কেন্দ্রীয় সংগঠনের অভাবে বা দূরদর্শী পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে এটি ব্যর্থতায় পর্যবেসিত হয়। বাহাদুর শাহকে বন্দি করে রেঙ্গুনে নির্বাসিত করা হয় এবং মুঘল বংশের এই অবসান ঘটে। যে মুঘল বংশ 1526 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, 1857 খ্রিস্টাব্দে এই মুঘল বংশের অবসান ঘটে। তাকে বারবার রেঙ্গুনে নির্বাসিত করা হয়, সেখানে 1862 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তো যাই হোক, এই আমরা এই সিপাহী বিদ্রোহের যে ফলাফল এটা কি দেখতে পাই, এটি পরবর্তী সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে দেখতে পাই। এর ফলে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি নড়বড়ে হয়ে যায়। ব্রিটিশদের ভিতরে এক ধরনের ভীতি কাজ করে বা তাদের মধ্যে এক ধরনের ভয় তৈরি হয়ে যায়। এটি ছিল প্রথম সংগঠিত এবং সামগ্রিক মুক্তি সংগ্রাম। তো এই সংগ্রাম যদিও ব্যর্থতায় পর্যবেসিত হয়, কিন্তু এটি ছিল পরবর্তীদের জন্য একটি অনুপ্রেরণা। তো ভারতে এই বিদ্রোহের ফলশ্রুতিতে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে। ভারতে ব্রিটিশ পার্লামেন্টের শাসন শুরু হয়। এই জন্যই ভারতে ব্রিটিশ শাসনের সূচনা হয়। ভারতীয়দের অধিকার ও মর্যাদা বৃদ্ধি পায়। এরপর থেকেই ব্রিটিশরা ভারতীয়দের সাথে বিদ্বেষপূর্ণ বা এক ধরনের অবহেলাপূর্ণ যে আচরণ করতে, সে আচরণে পরিবর্তন ঘটে। ভারতীয়দের অধিকার ও মর্যাদা বৃদ্ধি পায় এবং স্বাধীন ভারতের একটি চেতনা জনগণের মধ্যে তৈরি হয়ে যায়। এটি ছিল 1757 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের ফলাফল। তো আমরা এরপরে যদি মুঘল সমাজ ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা করি, মুঘল সমাজ সংস্কৃতি এই সময়টা ছিল মুঘলদেরই একবার শেষ সময়সীমা। তাহলে আমরা সমগ্র মুঘল আমলের সমাজ ও সংস্কৃতি কেমন ছিল তাও আমরা আলোচনা করি। মুঘল সমাজটা তিনটা শ্রেণীতে বিভক্ত ছিল: অভিজাত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী ও সাধারণ শ্রেণী। অভিজাত ছিলেন মূলত সরকারের আমলারা। অভিজাত শ্রেণীর সর্বোচ্চ পর্যায়ে ছিলেন সম্রাট বা বাদশাহ। তো এছাড়া বিভিন্ন রকমের আমলারাই ছিলেন সরকারের অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত। তারা সচ্ছল ছিল, তাদের মধ্যে সচ্ছলতা ছিল, তারা বিলাসী জীবনযাপন করতেন, আর্থিক অবস্থা সকলেরই উন্নত ছিল। তো তারা এরপরে ছিল মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ছিলেন মূলত ব্যবসায়ী শ্রেণী এবং পুরোহিত শ্রেণী। ব্যবসায়ী এবং পুরোহিত শ্রেণীরা মধ্যবিত্ত শ্রেণী ছিলেন। তারা সমাজের মধ্যবিত্ত, তাদের আর্থিক অবস্থা ভালো ছিল। সাধারণ শ্রেণী ছিলেন একবারেই যারা খেটে খাওয়া মানুষ বা সাধারণ পর্যায়ের মানুষ। তারা ছিলেন জেলে, কামার, কুমার। এদের আর্থিক অবস্থা কখনো ভালো ছিল, আবার কখনো প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির কারণে তাদের আর্থিক অবস্থার অবনমন করতে। এটা ছিল মুঘল সমাজের একটি চিত্র। মুঘল সমাজকে আমরা তিনটা ভাগে বিভক্ত দেখি: অভিজাত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, সাধারণ শ্রেণী। আর সমাজ ও অর্থনীতিও ছিল তৎকালীন সমাজ অর্থনীতিও ছিল ভিন্ন ধরনের। সমাজে বাল্য বিবাহ ছিল, কৌলিন্য প্রথা ছিল, সতীদাহ প্রথাও তখন বিদ্যমান ছিল। এছাড়াও নানান পণ প্রথা ইত্যাদি ছিল। জীবিকার অবলম্বন ছিল বেশিরভাগ মানুষেরই কৃষি। বাংলাদেশের রেশম ও সুতি বস্ত্র বিশ্বজোড়া খ্যাতি ছিল। বিভিন্ন দেশে রপ্তানি হতো, বিভিন্ন দেশ এগুলো নিত। বিভিন্ন পর্যটক এবং বিভিন্ন পর্যটক গোষ্ঠী বাংলাদেশের সুতি ও রেশম বস্ত্রের প্রশংসা করত। কাশ্মীরের শাল ও গালিচাও এটাও ছিল যথেষ্ট উল্লেখ করার মতো। বিদেশের কদর ছিল, ইউরোপীয় পর্যটকরা এর ভূয়সী প্রশংসা করেছিলেন। তো চট্টগ্রাম, কালিকট, সুরাট ও মছলিপট্টম ছিল মুঘল যুগের শ্রেষ্ঠ বাণিজ্য বন্দর। এসব বন্দর দিয়েই বৈদেশিক বাণিজ্য হতো। বৈদেশিক বাণিজ্য মধ্যযুগে স্থলপথের চেয়ে তখন নদীপথ বা জলপথের মাধ্যমেই পরিচালিত হতো এবং এই জলপথের মাধ্যমেই ভারতীয়রা আরব, পারস্য এবং তৎকালীন নতুন শুরু হওয়া ইউরোপীয় জাতিগোষ্ঠীর সাথে বাণিজ্য করত। এই বাণিজ্য শুধু ভারতের অভ্যন্তরেও চলতো এবং ভারতের বাহিরেও যেত। তো এই রকমের আমরা চট্টগ্রাম, কালিকট, সুরাট, মছলিপট্টম ইত্যাদি ছিল মুঘল যুগের শ্রেষ্ঠ বাণিজ্য বন্দর। তো মুঘল যুগের শিল্প স্থাপত্যেরও যথেষ্ট উন্নতি সাধিত হয়েছিল, এটা আমরা সকলেই জানি। তাজমহল মুঘল যুগের একটি গুরুত্বপূর্ণ, যেখানে 20,000 শ্রমিক 22 বছর অক্লান্ত পরিশ্রমে একটি সমাধিসৌধ তৈরি করেন। এই সমাধিসৌধ সম্রাট শাহজাহানের সময় তৈরি হয়। দেওয়ানি আম, দেওয়ানি খাস, ময়ূর সিংহাসন, প্রায় 7 কোটি
কি বলা যায় 8 কোটি স্বর্ণমুদ্রা 7 কোটি স্বর্ণমুদ্রা ব্যয় 8 বছর ব্যাপী ময়ূর সিংহাসন তৈরি হয়। এটি এখন ব্রিটিশ মিউজিয়ামে আছে। তো মূল কথা হলো যে শিল্প স্থাপত্যের অভূতপূর্ব উন্নয়ন ঘটে মুঘল যুগে। মুঘল আমলে চিত্রশিল্প সঙ্গীত শিল্পেরও উন্নতি ঘটে। মুঘল যুগে প্রশাসন ব্যবস্থার উন্নতি ঘটে। প্রশাসন ব্যবস্থা ছিল আধুনিক এবং কি বলা যায় যুগের তুলনায় অগ্রগামী। তো মুঘল আমলে এই ধরনের চিত্র আমরা দেখতে পাই। তো এই পাঠে আমরা অনেক কিছু জানতে পারলাম। আমরা 4টি টপিকস সম্পর্কে আলোচনা করেছিলাম। এক চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করলাম। 2 নম্বরে আমরা আলোচনা করেছি ভারতে ব্রিটিশ শিক্ষানীতি এবং শিক্ষা ব্যবস্থার প্রসার কিভাবে হয়েছিল। আর তিনি আমরা দেখতে পাই সিপাহী বিপ্লব কেন হয়েছিল এবং কিভাবে হয়েছিল এবং এর পরিণতি কি হয়েছিল, এর ফলাফল কি হয়েছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মুঘল সমাজ ও সংস্কৃতি কেমন ছিল সেটাও সংক্ষিপ্ত আলোচনা আমরা করেছি। তো এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা এই কোর্সের পাঠের ইতি টানবো। এই কোর্স সম্পর্কে আমরা বিভিন্ন একটি বইয়ের গ্রন্থপঞ্জি দিয়েছি। এই গ্রন্থপঞ্জিটি তোমরা অনুসরণ করবে। এখানে একটি বাংলা ভাষায় লিখিত একটি বইয়ের উল্লেখ করা হয়েছে, সেটি তোমরা সকলে অনুসরণ করবে। এই বইটি একটি নির্ভরযোগ্য বই। তো আমরা এই কথার মাধ্যমেই এই ভারতের বহুল আলোচিত মুঘল শাসনামল, মুঘল সমাজ ব্যবস্থা, মুঘল প্রশাসন, মুঘল অর্থনীতি, মুঘল সম্রাটদের রাজ্য বিস্তার, মুঘল সম্রাটদের অবনতি ও পতন, ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ব্রিটিশদের আগমন, তাদের বিভিন্ন সাম্রাজ্য বিস্তারের বা সাম্রাজ্য সৃষ্টির বিভিন্ন পদক্ষেপ, ধারাবাহিক উন্নতি, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের ভূমি ব্যবস্থা এবং তাদের প্রাসঙ্গিক দিকগুলো সম্পর্কে জানতে পারলাম। এগুলো আমাদের জ্ঞান বৃদ্ধি করবে, আমাদের অভিজ্ঞতার ভান্ডারকে সঞ্চিত করবে। তো এটা আমরা সকলেই জানবো এবং জেনে রাখবো। এই সম্পর্কে পাঠগুলো করব। এই পাঠগুলো আমাদেরকে যেমন আনন্দ দেবে, তেমনি আমাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করবে। এটি আমাদের নিজ নিজ দেশ এবং অঞ্চলের একটি ইতিহাস। এই ইতিহাসটি আমাদের জানা দরকার এবং ইতিহাস পাঠের মাধ্যমে মানুষের যে অভিজ্ঞতা সঞ্চয় হয় এটি অত্যন্ত শক্ত এবং শক্তিশালী। এই শক্তিশালী অভিজ্ঞতা তোমরা সকলেই অর্জন করবে এবং শক্তিশালী অভিজ্ঞতা অর্জনের কি বলা যায় একটি আহ্বান আমরা রাখলাম। তোমরা প্রথম থেকেই 1 নম্বর লেকচার থেকে 10 নম্বর লেকচার পর্যন্ত আমরা এইসব বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এই আলোচনায় ত্রুটি বিচ্যুতি হয়েছে। ত্রুটি বিচ্যুতি হওয়া এটাই অস্বাভাবিক নয়। ত্রুটি বিচ্যুতিগুলোকে মার্জনা করবে আর এই আলোচনাগুলোকে অনুসরণ করার জন্য এর মধ্যে যা ভালো আছে সেটা অনুসরণ করার চেষ্টা রাখলাম। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে ইতিহাস পাঠ করবে। এর দ্বারা নিজের মানব মনের উন্নয়ন ঘটে, মানব মনের ব্যাপক সমৃদ্ধি ঘটে ইতিহাস পাঠে। এটি একটি অনস্বীকার্য বিষয়। এটি পৃথিবীর প্রাচীন কাল থেকে এই শাস্ত্রটি, ইতিহাসের এই শাস্ত্রটি পৃথিবীর প্রাচীন কাল থেকেই এটি চালিত হয়ে আসছে এবং এটি চর্চা হয়ে আসছে। এর চর্চার মাধ্যমে মানব সভ্যতা সমৃদ্ধ হয়েছে এবং এটি মানব সভ্যতার উন্নয়ন ঘটেছে এবং আমরা এটা অনুসরণ এটা চর্চা করব। আমরা সকলেই তোমরা সকলেই এটা চর্চা করবে, এটাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবে এবং এর চর্চাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আহ্বান রেখে আমি এই কোর্সের এই পাঠের সমাপ্তি ঘোষণা করছি এবং অবশেষে আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন এবং দীর্ঘায়ু কামনা করতেছি এবং আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।